দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অভিযোগের বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর সচিবালয় থেকে গভীর রাতে বাসায় ফিরতেন। কেএম আলী আজম তানভীরকে স্যার সম্বোধন করতেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে। 400 কোটি টাকার অভিযোগ কেন আসলো আপনার নামে? এটা হয়তো কেউ স্বপ্নে দেখছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে দেখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীর সচিবালয়ে গভীর রাত পর্যন্ত কি করতেন, তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে জেলা প্রশাসক নিয়োগে প্রভাব বিস্তার এবং সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে বলে জানা গেছে। তবে সোমবার এনসিপির পক্ষ থেকে তানভীরকে দেওয়া চিঠিতে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অভিযোগের বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর গণমাধ্যমটিকে বলেন, আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগের জবাব লিখিত আকারে দলীয় ফোরামে পেশ করা হবে, তখন বিষয়টি প্রেসকে জানানো হবে। সাবেক সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ার উল্লাহ সংবাদ মাধ্যমটিকে বলেন, গাজী সালাউদ্দিন তানভীর এক সময় ছাত্র সমন্বয়ক ছিলেন, এখন সে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদধারী নেতা। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অবশ্যই কিছু সত্যতা রয়েছে, তা না হলে দল থেকে বহিষ্কারের কথা নয়। ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা প্রয়োজন। এনসিপি থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতিবাজ ক্যাডার কর্মকর্তাদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তদবির বাণিজ্যের মাধ্যমে গাজী সালাউদ্দিন ইতোমধ্যেই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা, স্থানীয় সরকার এবং গৃহায়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় গাজী সালাউদ্দিনের তদবিরে অতিষ্ঠ ছিল। সর্বশেষ সোমবারও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাকে একান্তে আলোচনা করতে দেখা যায়। এদিন সচিবালয়ের ৬ নং ভবনের নিচে সাঙ্গপাঙ্গ সহ দীর্ঘ সময় অবস্থানের পর বিকেলের দিকে বেরিয়ে যান। গাজী সালাউদ্দিন দাবি করেন তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক। কর্মকর্তারা যুগান্তরকে জানান, যুগ্ম সচিব কেএম আলী আজম এবং গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর সকাল থেকে গভীর রাত পর্যন্ত সচিবালয়ে অবস্থান করতেন। তারা একসঙ্গে দুপুর এবং রাতের খাবার খেয়ে সচিবালয় থেকে গভীর রাতে বাসায় ফিরতেন। কেএম আলী আজম তানভীরকে স্যার সম্বোধন করতেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কাগজ সরবরাহে 400 কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে। দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বুধবার এসব দুর্নীতির বিষয়ে ঘণ্টাখানেক দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদিও বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে, যেটা আমার পারিবারিক, সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানি করার একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে, এটা তো নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান, অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার প্রিয় পদ থেকেও। জানি না কিভাবে আসলে তথ্য এসছে, তো এটা আপনারা খুঁজে বের করবেন এবং
আমি তো অলওয়েজ ওপেন এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক বলছে তাদের পাওয়া দুর্নীতির অভিযোগগুলোর সাথে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন অনুসন্ধান কর্মকর্তা এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আপনাকে একাকী দায়িত্ব দেওয়া হয়েছে? তখন তো বৈষম্য বিরোধী দায়িত্বের ব্যাপারটা আমি করছি না। আমি নিজের ইতে ওখানে গেছি, যে আমার মনে হয়েছে যে পূর্ববর্তী যে সিনিয়র সচিব ছিলেন মেজবাউদ্দিন সাহেব, উনি যেহেতু এসএসবি বোর্ডের দায়িত্বে ছিলেন, আমি শেষ করতে চাচ্ছি, ওনার করা কোনো তালিকা যদি আবার পরবর্তীতে আসে তো তাহলে আগের পূর্বের দোসররা আবার সেখানে চলে আসে। সেটা আপনি কারোর সঙ্গে আলোচনা করে একজন নেতা হিসেবে সেটা যাওয়া কি আমাদের মানে কেমন বিশ্বাস করতে হবে? মানে আপনি কারোর সাথে কথা বলে যাননি? আমি ওনার সাথে কথা বলে গেছি। না, মুখলেসুর রহমান সাহেবের সাথে কথা বলে। অন্য কোনো বা আপনি জানলেন কি, মানে আপনি নিজে কেন উৎসাহী হলেন? মানে এটা তো আলোচনা হয় কোনো ফোরামে নাকি? আমি কোনো ফোরামে সময় আলোচনা হয়েছে এরকম কোনো কিছু ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমরা ছবিটা যদি দেখাতে পারতাম, এটা কি আপনার ছবি? তো যদি এই ফাঁকে এখানেও দেখাতে পারতাম। হ্যাঁ। আচ্ছা, আপনার কি এই রুমটা চেনা? এটা কার রুম? এই রুমটা কি আমালি আজম সাহেব? এটা হলো ওনার রুম ছিল। ওনার রুম। তো আপনি কতদিন গিয়েছিলেন এই রুমে? 3 দিন হবে। 3 দিন হবে। আমরা ছবিটা এখানেও দেখতে পাচ্ছি 3 দিন। আচ্ছা, তো এই ছবিটা তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন তো, যে আপনি ওখানে নাস্তা করছেন এবং পাশে আরেকজন ভদ্রলোক বসে আছেন, ঠিক জানি না উনি কে। উনি কে আলী আজম? জি, উনি আলী আজম সাহেব। তো আপনি আর আলী আজম সাহেব পাশাপাশি, তো ওনার তো ওনার টেবিলে বসার কথা ছিল। উনি দেখেন ওনার পায়ে একটা ফ্র্যাকচার আছে। না, উনি তো সরকারি কর্মকর্তা। হ্যাঁ, ওনার একটা ওই সময় আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল। জাস্ট আমি ওই সময় মুখলেসুর রহমান সাহেবের রুম থেকে বের হয়ে আসছি। আর উনি আর আপনি একসঙ্গে নাস্তা করছিলেন? ওই জাস্ট নাস্তা করার ছবিটাই ছিল, যে নাস্তার টেবিলটা ওখানে ছিল আর ওনার পায়ে ফ্র্যাকচার ছিল। আপনি কার রুমে গেছেন, মুখলেসুর রহমান সাহেব না আলী আজম সাহেবের রুমে? যেহেতু আমি মুখলেসুর রহমান সাহেবের কাছে খবরটা বলার জন্য গিয়েছিলাম যে এই ধরনের কোনো নিয়োগ যেন না হয়, তো এরপরে আমি ওনার সাথে দেখা করার জন্য আসছিলাম। আলী আজম সাহেবের সাথে কেন দেখা করলেন? ওনার দেখা করার কারণ হলো ওনার বাসা বগুড়া ছিল, এতটুকুই ছিল, জাস্ট এই জন্যই দেখা করা ছিল। এর আগে ওনার সাথে ওইভাবে কোনো পরিচয় ছিল না, আগে থেকেই চিন্তা। 400 কোটি টাকার অভিযোগ কেন আসলো আপনার নামে? এটা হয়তো কেউ স্বপ্নে দেখছে। এই কথাটা আসলে কেমন লাগবে শুনতে আমি জানি না। কারণ হলো যেই শব্দটা ব্যবহার করে 400 কোটি বলা হয়, তার আগের লাইনে যে মানে পরিপূর্ণ কথাটা যদি পড়া যায় যে 110 কোটি টাকার কাগজ কেনা হয়েছে, তার ঠিক পরের লাইনেই ঢাকা পোস্ট কথাটা লিখছিল যে উনি 400 কোটি টাকা এখানে বাণিজ্য করছেন। তো একটা পত্রিকার মধ্যেই যদি নিজেরাই যদি কনফ্লিক্ট করা কথা লেখে এবং সেটা পরবর্তীতে সেটাকেই কপি পেস্ট করে সবাই চালাইছে, এটা তো হয়তো স্বপ্নে দেখছে, আমার আর কিছু বলার নাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে এই 5 আগস্টের আগে বা 5 আগস্টের পরে আপনি করতেন কি? আসলে আপনার পেশা কি ছিল? আমি আসলে কিছু ব্যবসার সাথে জড়িত, কয়েকটা গার্মেন্টসের মধ্যে আমার কিছু টাকা ইনভেস্ট করা আছে। সাধারণত ওটি আমার মূল, মানে আমার ব্যক্তি যদি বলি তাহলে ওখান থেকেই আমার আয়ের উৎস, এবং সেটা আমার খুব মানে আমি যেহেতু একদমই নিয়মিত একজন মানে তাবলিগের মেহনত করা মানুষ, তো আমার যতটুকু প্রয়োজন হতো ওটা থেকে পুরা হয়ে যেত। বাকি এছাড়াও যেটাতে আমি সহযোগিতা করতাম, যে আমার আব্বার যে সারের ব্যবসা আছে এলাকাতে, সারের মানে ডিলারশিপ, এটা অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 25-30 বছর বা তারও আগে থেকে হবে, এলাকা ভিত্তিক, আমি সেটাতে সহযোগিতা করতাম। আর হচ্ছে আমাদের বেশ কিছু জায়গা বা সম্পদ আছে বাড়িতে, ধানি জমি বা ফসলি জমি, সেগুলোতেও থেকেও আমার আব্বা আমাকে বেশ কিছু অ্যাক্সেস দিয়ে রাখছিলেন, সেখান থেকে আসলে আমার খরচ হয়। আপনি যে এই যে গরিব দুঃখীদের মাঝে দান করতেন বা টাকা বিলাইতেন বাজারে গিয়ে, এই টাকাগুলোর আসলে উৎস কোথায়? আপনার এই ব্যবসা থেকেই? হ্যাঁ, এটাই, এটা আসলে আমাদের হচ্ছে, আপনি আমাদের পরিবারের খবর নেন আর কি, তাহলে হলো প্রত্যেক বছরই এরকম মানে মানে সাধারণ যারা গরিব মানুষ আছেন আমাদের এলাকার, যাদেরকে সাহায্য করা মানে উচিত বলে মনে করা হয়, তো প্রত্যেকবারই ঈদের আগে আমার দাদা যতদিন বেঁচে ছিলেন বা হলো আমার ফ্যামিলির যারা আছেন তারা এরমভাবে দেন। কিন্তু যেহেতু এখন আমি একটা পলিটিক্যাল জায়গা
এলাকা থেকে আছি। তো আমার দেওয়াটা যখন ওরকমভাবে হয়েছে, তো তখন হয়তো পলিটিক্যালি মানুষ ওটাকে দেখতেছে, বা আমার যাওয়াটা, আমি যেখানে গেছিলাম ওই দিন আমার মনে আছে, ওই দিন সম্ভবত ওখানে সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট, ওনারা ওখানে আসছিলেন এবং আমি কিছু কথা ওখানে বলছিলাম। তো এটা আসলে পারিবারিক ধারাবাহিকতাতেই হয়েছে। যদি কেউ এটাকে নিয়ে আসলেই জানতে চায়, তাহলে আমাদের পরিবারের এলাকার মানে খবরটা একটু নিলে ভালো হবে। দর্শক শ্রোতা, ভিডিও দেখলেন, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরটি আপনার, লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।